দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। গত ৮ মাসে ২৪টি নতুন দল গঠিত হয়েছে। অর্থাৎ যদি প্রতি মাসের হিসাব ধরি, প্রতি মাসে ৩টি করে নতুন দল এসছে এবং ধারণা করা হচ্ছে সামনে হয়তো আরও কিছু নতুন দল গঠিত হবে। অনেকে এই যে নতুন দলগুলো আসছে এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকে বলছেন যে এটি একটি গণতান্ত্রিক চর্চা, হতেই পারে, আসতেই পারে রাজনৈতিক দল। আবার অনেকে যে নতুন নতুন রাজনৈতিক দলের তৈরির যে হিড়িক সেটি নিয়ে বিরক্তি প্রকাশ করছেন। আজকেও আমরা আসলে এই নতুন দল কেন গঠিত হচ্ছে, উদ্দেশ্য এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আসলে এটা কী কাজে লাগবে বা তারা কি আসলে কী ভূমিকা পালন করতে পারে বর্তমানে, তেমন বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের বিষয় হচ্ছে ৮ মাসে ২ ডজন নতুন দল। দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়ে নিই। আমার সঙ্গে আছেন শওকত মাহমুদ, তিনি মহাসচিব জনতা পার্টি বাংলাদেশ, এবং আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। শওকত মাহমুদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। এই যে বলছিলাম যে ৮ মাসে ২৪টা নতুন দল এসছে। বাংলাদেশে এমনিতে অনেকগুলো রাজনৈতিক দল আছে, যদি নির্বাচন কমিশন নিবন্ধিত প্রায় ৫৪টি রাজনৈতিক দল আছে। তাহলে নতুন করে কেন নতুন একটা দল তৈরি দরকার পড়লো এবং আপনারা কেন জনতা পার্টি বাংলাদেশ তৈরি করলেন, গঠন করলেন? দেখুন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে যদি তাকান, যে কোনো বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে অনেকগুলো নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। এটা আপনি যদি ৭৫-এর ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতির যেটা বিপ্লবটা হয়েছিল, তারপরে যখন সরকার পলিটিক্যাল পার্টিস রেজিস্ট্রেশন অ্যাক্ট নামে একটা আইন করল, সেই আইনের অধীনে তখন ৭০টি রাজনৈতিক দল নিবন্ধন নিয়েছিল। আমরা ইতিহাসটা ভুলে যাই, ৭০টি রাজনৈতিক দল। এর মধ্যে বাকশাল যেটা হয়েছিল, সেটা আবার আওয়ামী লীগ নামে ফেরত আসার জন্য তারা দরখাস্ত করেছিল। এরকম হয়। এখন ২০২৪-এর যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবের পরে এতগুলো দল কেন আসলো, এটা একটা প্রশ্ন। প্রথমত, এই দলগুলোর মধ্যে একটা গ্রুপ হচ্ছে যারা আগে নিবন্ধন করেছিল কিন্তু নিবন্ধন পায়নি, তারা ৫ই আগস্টের পর নির্বাচন কমিশনে গিয়ে নিবন্ধন নিয়ে এসছে। দ্বিতীয় গ্রুপটি হচ্ছে যারা আগে নিবন্ধন চেয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, আবার উচ্চ আদালতে গেছে, উচ্চ আদালতের রায়ে তারা আবার নিবন্ধন পেয়েছে। বাকিগুলি হচ্ছে নতুন দল। এই নতুন দলগুলোর মধ্যে যাদের আপনার ভাবাও হয়নি যে তারা দল গঠন করবেন বা দলের আত্মপ্রকাশ ঘটাবেন, সেরকম দলও এসছে। এবং আপনি দেখবেন যে যারা নতুন দল করেছে এদের অধিকাংশেরই কোনো অফিস নেই, তাদের কোনো আত্মপ্রকাশকালীন কোনো ইশতেহার নেই, কোনো বয়ান নেই, ঘোষণা করেছে। আমরা কিন্তু আমাদের কার্যালয় আগে ঠিক করে তারপরে আমরা আত্মপ্রকাশ করেছি এবং একটি রাজনৈতিক ইশতেহারের মধ্য দিয়ে আমরা আত্মপ্রকাশ করেছি। এই আত্মপ্রকাশের পেছনে, এত দলগুলোর যে আত্মপ্রকাশের পিছনে কতগুলো সাইকোলজি কাজ করেছে, এটা একটা হচ্ছে আমাদের এখন যে বড় দল, বৃহত্তম দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আরেকটি হচ্ছে সেকেন্ড জামাত ইসলামী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষণা করেছে যে তারা নির্বাচিত হলে তারা জাতীয় সরকার গঠন করবে বিভিন্ন দল থেকে, দলের নেতাদের সমন্বয়ে। এটা এক ধরনের প্রণোদনা কাজ করেছে। যারা তাদের সঙ্গে আছে বড় দল বা তাছাড়াও বাইরের অনেকে মনে করছে যে আমরা যদি দল আত্মপ্রকাশ করে যদি আমরা বার্গেন করে সেই অ্যালায়েন্সে যেতে পারি, গাঠবন্ধনে যেতে পারি, তাহলে আমরাও হয়তো সেই জাতীয় সরকারের জায়গা পাবো। অন্যদিকে জামাত ইসলামীর আহ্বান হচ্ছে সকল ইসলামী দল এবং এই দলকে কেন্দ্র করে তারা একটা বাক্সে ভোট করবে, এরকম একটা কথা তারা বলছে। সেখানেও কিন্তু নতুন দলের একটা আত্মপ্রকাশ ঘটছে। মানে আত্মপ্রকাশটা হচ্ছে একটা বি টিমের মতো, মানে আমাদের এই টিম ঠিক করা আছে, আমরা বি টিম হয়ে তারপরে এই টিমে যাব। তো সেই কারণে আমি মনে করি যে এটা এক ধরনের প্রণোদনা কাজ করছে এবং তারা দল ঘোষণা করে দিচ্ছে। থার্ডলি, আমরা যে কারণে করেছি, আমরা মনে করেছি বাংলাদেশে এখন এক ধরনের রাজনৈতিক শূন্যতা আছে। শূন্যতা আছে এই জন্য যে বাংলাদেশে গত ৫৩ বছরে যে রাজনৈতিক দলগুলো কাজ করেছে, তারা বাংলাদেশের গণতন্ত্রকে মানুষের কাছে পুরোপুরি নিয়ে যেতে পারেনি বা আর্থিক স্বয়ংভরতা দেওয়ার যে কাজটি তারা করেছে এখনো পর্যন্ত হয়নি। এবং সেই কারণেই ৭১-এর চেতনা যেটা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সেটার লক্ষ্য বাস্তবায়িত হয়নি। সেটা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, বিশ্বকাঁপানো গণঅভ্যুত্থানে কিন্তু তারই প্রতিফলন ঘটেছে। আমরা সেই লক্ষ্যকে বাস্তবায়ন করতে চাই। কিন্তু আমরা দেখছি যে গণঅভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনার পরিপন্থী কিছু বক্তব্য আমরা লক্ষ্য করছি। কেউ ২৪কে ধারণ করতে চাইছে, শুধু ৭১কে ম্লান করে দিতে চাইছে, কেউ ৭১কে ধারণ করতে ২৪কে হালকাভাবে দেখতে চাইছে। এই ধরনের একটা রাজনৈতিক টানাপোড়েন আছে। তো এর মধ্যে আমরা মনে করি একটা রাজনৈতিক শূন্যতা আছে। এবং যেই ছাত্ররা বা ছাত্রদের অভিভাবকরা এই গণঅভ্যুত্থানটি সংগঠিত করেছে, একটা অরাজনৈতিক গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের মধ্যে আমরা লক্ষ্য করছি যে সবাই যে রাজনীতি দলে যোগদান করছেন তাও কিন্তু না। এনসিপি
যখন গঠন হয় তখন মনে হয়েছিল যে সকল ছাত্রই এর সঙ্গে আছে, কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে না, এনসিপির সঙ্গে সকল ছাত্র নেই বা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা নেই, কিন্তু তারা রাজনীতি সচেতন। এখন বাংলাদেশে তরুণদের সংখ্যা 29 বছর পর্যন্ত তরুণের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় 40%। এরা গত 3 নির্বাচনে ভোট দিতে পারেনি এবং সামনের নির্বাচনে তারা ভোট দিবে, এবং তারা কিন্তু কোনো আবেগী রাজনীতির অংশ না। আমাদের মধ্যে যেমন কাজ করে, হ্যাঁ জিয়াউর রহমান, খালেদা জিয়া আমরা দেখেছি, কেউ শেখ মুজিবকে দেখেছেন, কিন্তু তারা কিন্তু এইসব রাজনৈতিক আবেগ মুক্ত যারা দল আছে। এই যে বিরাট জোনটা, এই জোনটা কিন্তু অ্যাট্রাক্ট করার জন্য সব রাজনৈতিক দল এখন চেষ্টা করবে। অনেকে হয়তো মনে করছে যে আমার যেগুলো ফিক্সড আছে আসন এগুলো আমি পেয়ে যাব, কিন্তু আমার মনে হয় যে তরুণরা একটা নতুন ভূমিকা পালন করতে পারে। তো সেই জায়গায় রাজনৈতিক দলগুলি গঠনের এবং কাজ করার সুযোগ আছে। তবে আমি মনে করি যে নতুন রাজনৈতিক দল নিয়ে কথা হচ্ছে, কিন্তু যারা নিবন্ধিত আছে এর মধ্যে কয়টা রাজনৈতিক দল সক্রিয় আছে? অধিকাংশ, আর 80% দল নাম সর্বস্ব, এক নেতা সর্বস্ব বা নেতাহীন সর্বস্ব। তারা এখন রাজনীতিতে এতদিন ধরে কি ভূমিকা রেখেছে, নির্বাচন কমিশনের উচিত তাদের জবাবদিহিতা আনা। আমি একটু মেয়াজে আপনাকে জানতে চাইবো যে যেটা বলছিলাম যে আসলে অনেকগুলো দল, 54টি দল এরই মধ্যে নিবন্ধিত আছে, নতুন রাজনৈতিক দলগুলো আসছে। এর মধ্যে যদি বলি এনসিপি এরই মধ্যে তারা একটা তাদের অবস্থান জানান দিয়েছে বা আলোচনার মধ্যে আছে। অন্য যে দলগুলো আছে, নতুন দলগুলো গঠিত হলো, আপনার কাছে কতটুকু মনে হয় বাংলাদেশের রাজনীতিতে তার একটা প্রভাব ফেলবে বা ফেলতে পারবে? ধন্যবাদ আপনাকে। আমি আমার ব্যক্তিগত একটা বক্তব্য একজনের রেফারেন্স দিচ্ছি। আমি যখন অবজারভারে ছিলাম তখন হামিদুল্লাহ চৌধুরী ওটার প্রধান মালিক ছিল। তো তিনি এডিটোরিয়াল মিটিংয়ে বলতেছিলেন, ও মিয়া সবার নিউজ ছাপুকা, হ্যাঁ, যে তারা পার্টি সার্কুলেশন হয়, তোমরা ছাপো বলেই পার্টি এত থাকে। তা আমি বলবো যে এই যে পার্টি 15টা 50টা এখন নিবন্ধিত দল আছে, আপনি তো ফিল্ডের সাংবাদিক, আপনি কিন্তু 40টার নামও কইতে পারবেন না, এবং অনেকে নাই, নিবন্ধন পাইছে, কেস করেও পাইছে, কিন্তু আরপিওতে যে বিধান আছে সেটাও অনেকে পূরণ করে নাই, কিন্তু নিবন্ধন পেয়েছে, আবার নিবন্ধন পায় নাই। কারণ হচ্ছে যে ওখানে নিবন্ধনের সময়ও ফেভারিটিজম হয়। এখন যে ধরেন ইতিমধ্যে 24টা পার্টি হয়েছে, হয়তো আরও বোধহয় 8-10টা হবে আমার অনুমান, মানে অনুমান যদি করা যায়, সময় তো বহু আছে। আর ইউনিট সরকার যদি ইলেকশন আরও দেরি করে আরও সংখ্যা বাড়তে থাকবে। তো শওকত বাবু সাহেব ঠিকই বলছে, ধরেন মূলা ঝুলানো তো সামনে আছে, যেমন বিএনপি জাতীয় সরকার করবে, সেখানে যদি ফেরা যায়। একসময় আপনি খেয়াল করে দেখেন যে বিএনপি একটা হিরিক পড়ে গেছিল, কে সংখ্যায় কত দল জোটে আছে এটা দেখার জন্য। বিএনপি 30 দল করে ফেলছিল জোটে, আর আওয়ামী লীগ 14 দল করছে, অর্থাৎ আওয়ামী লীগ হেরে গেছে পার্টি হয়ে। তারা হয়তো এরকমও একটা চিন্তা করতে পারে, কারণ প্রথম দিকে যে চিন্তাটা জামাতের সেটা ছিল যে আওয়ামী লীগ মাঠে নাই, তাহলে বিএনপি জামাত যদি ইসলামিক দলগুলোকে এক করতে পারে বিশেষ করে, তাহলে তারা প্রথমে সরকার ফর্ম করারও চিন্তা ছিল। কিন্তু এখন কিন্তু এটাতে ভাটা পড়ছে। এখন কিন্তু জামাতেরও চিন্তা হয়েছে, জামাত দেখেন না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বক্তৃতায় যাও জামাত আমির বলছে আপনারাও আমাদের সাথে ইলেকশন করতে পারেন, আপনারাও আসতে পারেন, এই জায়গায় চলে গেছে। তা আমি যেটা বলছি যে ধরেন যেটা উনি বলছে, এখন টেলিভিশনগুলো তো লেগে গেছে। আমি আজকেও দেখলাম কয়েকটা টেলিভিশনে যে অফিসের লোক নাই, তালা নাই, সাইনবোর্ড নাই, গোডাউনের ঠিকানা ইত্যাদি ইত্যাদি। এখন এরা যদি আরপিও স্ট্রিক করে, তাহলে ধরেন 64 জেলার আপনার 3 ভাগের 1 ভাগ জেলায় সংগঠন লাগবে, 3 ভাগের 1 ভাগ থানায় আপনার সংগঠন লাগবে, সেই সাথে 300 থানায় আবার 200 করে এক এক থানার সাপোর্টার লাগবে। এটা দেখানো তো ডিফিকাল্ট, হ্যাঁ ডিফিকাল্ট না। ধরেন 200 থানায় যদি আপনার 200 করে হয়, তাহলে 400 এত লোক পাবে কোথায়? আপনি এখন দেখেন আগের নিবন্ধিত দল হয়তো দেখা যায় যে এমন, আমি কোনো উল্লেখ করছি না, ধরেন 12 দল আছে, সামনে দাঁড়ায় আছে 10 জন, 12 জন বক্তৃতা দিতেছে, এরকম তো দল। তা আমার বক্তব্যটা এইটাই যে যেখানে রাজনীতি করবে হলো দেশ এবং জনগণের উদ্দেশ্যে, স্বার্থের উদ্দেশ্যে, পক্ষে, দেশের স্বার্থে,
তো সেখানে এই উদ্দেশ্যে রাজনীতি যদি কেউ করে তাতে তো আমাদের কারো আপত্তি করার কিছু নাই, কারণ সবারই অধিকার আছে, সাংবিধানিক অধিকার আছে রাজনীতি করার, নির্বাচন করার, করুক। কিন্তু ধরেন একটা রাজনৈতিক দল সে তার পজিশন খোলসা করছে, যেমন আম জনতা পার্টি, আম জনতা পার্টি একটা আছে, আমার আম জনতা পার্টি, তিনি জেলে ছিলেন, তিনি বলেছেন, এবং তিনি বলেছেন পিচ্চি হান্না নমক সমক সবাই রিলিজ দেয়, আমাকে মুক্তি দেয় না, এই জন্য আমি এসে পার্টি করে ফেলছি। তো এটা তার উদ্দেশ্য। এখন তিনি হয়তো চেষ্টা করবেন তার যে কেস কানেকশন, এখন তো তার ওই কেসের রায় 12 বছর জেল হয়েছে, 12 বছর জেল খেটে ফেলছে বলে অ্যাডজাস্ট হয়েছে, তার তো আরও ডাইরেক্টররা জেলখানায় আছে, হয়তো তিনি সে চেষ্টাটা মুখ্য হবে রাজনীতির, এটাই তো হতে পারে, যেটা যেহেতু পিন পয়েন্ট করছে তার উদ্দেশ্যটা। এখন অন্য দলগুলো যাদের ধরেন অফিস একটা নাই, খুঁজে পাওয়া যায় না, তালাবন্ধ, এরা তো, কিন্তু সবাই আপনি খেয়াল করে দেখেন প্রেস কনফারেন্স করে করে পার্টি, কেউ কিন্তু মাঠে নেই এখনো। এই 24টা দল আপনি কিন্তু মাঠে পান নাই কাউকে, সবাই প্রেস কনফারেন্স করে পার্টি ঘোষণা দিয়েছে। এমনও হয়েছে নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করে আসে তারপরে পার্টি ঘোষণা দিছে, এরকম হয়ে গেছে। তো এটা হলো যে আমার মনে হয় এক একজনের এক এক এজেন্ডা আছে, এই এজেন্ডার কারণেই ধরেন কারো ব্যবসায়িক ইন্টারেস্ট, কেউ জোটে যাবে, এমপি হবে, মন্ত্রী হবে, কেউ আবার দেখে যে আমাদের দেশে বিশেষ করে আমি বলবো আওয়ামী লীগের সময় ব্যবসায়ীরা তো প্রাধান্য ছিল, ধরেন 60-70% ব্যবসায়ী ছিল, তো ব্যবসায়ীরা হয়তো টাকা পয়সা হলে সুযোগ পাওয়াও যেতে পারে, বলা তো যায় না। তো এই নানান ওপেন একটা ডোর ওপেন রাখলো আর কি। হয়তো দেখবেন এটা আলটিমেটলি টিকবে না, অনেক পার্টি হয়তো দু একটা টিকতেও পারে, টিকবে না, কিন্তু পার্টি, এইটাই আমি বলবো এইখানেই রাজনৈতিক দন্যতা আমি বলবো এই দেশের। বড় দলগুলো যদি জনতার প্রত্যাশা পূরণ করতে পারতো দেশের, তাহলে কিন্তু এইভাবে ব্যাঙের ছাতার মতো পার্টি হতো না। এবং ব্যাঙের ছাতার মতো পার্টি হওয়া মানেই হচ্ছে যে রাজনৈতিক শূন্যতা, আমি না বললেও দন্যতা আছে, এতে কোনো সন্দেহ নেই। শওকত ভাই, এই যে বাংলাদেশের রাজনীতি যদি দেখি, রাজনৈতিক সাপোর্ট যারা মানে সমর্থক দলের, বেশিরভাগই 2-3টি দলের মধ্যে আসলে বেশিরভাগ সমর্থক ভাগাভাগি করে আছে। না, আপনারা কতটা আত্মবিশ্বাসী যে এই পরিস্থিতিতে এসে ভোটারদের মধ্যে বলেন বা মানুষের মধ্যে একদম জনপ্রিয়তা অর্জন করা বা তাদের মনের মধ্যে যাওয়া কতটা সম্ভব? দেখুন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই। যেমন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদের কথা বলি, আল্লাহর প্রতি অবিচল আস্থার কথা বলি, এটা বিএনপিরও আছে, আরও জাতীয়তাবাদী দলগুলো আছে। জাসদ নামে 4টা না 5টা দল আছে, জাতীয় পার্টির নামে 4-5টা দল আছে। আদর্শের ক্ষেত্রে কিন্তু কোনো ভিন্নতা খুব কম। কিন্তু তার মধ্যে আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো কিন্তু মানুষের মধ্যে একটা নতুন প্রশ্নের উদ্রেক করেছে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন কেউ বলছে আমরা মধ্যপন্থী দল। এখন ওনার মধ্যপন্থাটা কি, মানে সকলের মধ্যে একটা আপোষমূলক অবস্থান, ভদ্রলোকের মতো অবস্থান, না কি, মানে আপনি ডানেরও বামে না, বামেরও ডানে না কি? আমরা সেই জায়গাটা ইশতেহারে বলেছি যে আমরা মধ্যপন্থা মন্ত্র বুঝাচ্ছি যে পবিত্র কোরআনে সূরা বাকারার 143 আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলছেন যে আমি উম্মতে মুহাম্মদীদেরকে মধ্যপন্থী জাতিতে পরিণত করেছি। হোয়াট ইজ মধ্যপন্থী জাতি? তাফসিরে বলা হচ্ছে মধ্যপন্থী মানছে তুমি ভদ্রলোক, তুমি কথা শুনছো, তুমি কোনো জবরদস্তি করছো না কারো উপরে মতের জন্য, বা তোমার অপছন্দের মত হলে তুমি নীরবে সরে আসছো, এবং তুমি মানবীয় গুণাবলীতে পরিপূর্ণ, এবং আল্লাহর যেটা বলেছেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজকে নিষেধ করো, এবং জুলুমের বিরুদ্ধে দাঁড়াও। এটাই হচ্ছে মধ্যপন্থী প্রকৃত সংজ্ঞা। আমরা সেটা উল্লেখ করেছি। তারপর উল্লেখ করেছি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন যেহেতু বড় দলগুলো ছোট দলগুলোকে খেয়ে ফেলছে, মাৎস্য ন্যায়ের মতো বড় মাছ যেমন ছোটো মাছকে খেয়ে ফেলে, সেখানে এইসব ছোট দল তারা বিএনপি যেই ধারায় কথা বলে তারা একই ধারায় কথা বলে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সবাই এই কথা বলছে। আবার জামাত ইসলামীর এরাও কিন্তু আরেক ধারায় কথা বলে। এর মাঝখানে আমরা মনে করি একটা স্বাধীন দল, যেই দল কোনো দেশের দিকে না তাকিয়ে বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে রাজনীতি করে, এটা আমাদের পক্ষে। সেকেন্ডলি, আমরা ভারত বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছি এই কারণে আমাদের গণঅভ্যুত্থানের চেতনায় আমরা দেখেছি মানুষের মধ্যে একটা ভারত বিরোধী মনোভাব প্রচণ্ডভাবে কাজ করছে। এটার কারণ হয়েছে যে বিগত ফ্যাসিবাদের তোষণ এবং পোষণকারী ছিল ভারত এই ফ্যাসিবাদের প্রধান উস্কানিদাতা ছিলেন। সেই কারণে ভারতের বিরুদ্ধে মানুষের ক্ষোভ। গণঅভ্যুত্থানের চেতনায় যদি সেটা থেকে থাকে, তা আমরা এখন লক্ষ্য করছি যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে যান,
তারা কিন্তু ভারতের সঙ্গে, ভারতের ব্যাপারে খুব ভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন। হয়তো ব্যাংককে ইউনুস মোদি বৈঠক হয়েছে, আমরাই বলে উঠছি যে এই বৈঠক আশাবাদ জাগিয়েছে, কিন্তু সরকার খোদ নিজেই বলছে না যে এই বৈঠকের ফলে আমরা আশাবাদী। তো এটাকে আমার মনে হয়েছে যে এই ক্ষমতায় যাবার জন্য যে ভারতের একটা সহানুভূতি পাওয়া প্রয়োজন, এই দৃষ্টিভঙ্গিটার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি। এটা আমি মনে করি যে এটা বাংলাদেশের জনগণ পছন্দ করছে না। তো সেই ধারা একটা নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে। ফোর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল যে সিচুয়েশন, ইন্ডিয়ার ভেতরে উগ্র সাম্প্রদায়িকতা, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই আপনার একটা মানে আগ্রাসী একটা পররাষ্ট্রনীতি, শুল্ক চাপিয়ে দেওয়া, অমুক দেশকে, ছোট দেশকে জায়গা দখল করে নেওয়া, যে আমি এই গাজা আমার দরকার, কানাডা আমাকে নিতে হবে, কানাডায় আমার নিতে হবে, এই কথা বলার পর কানাডার যারা লিবারেল পার্টি তারা আবার জয়ী হয়ে গেছে। তারপরে গ্রিনল্যান্ড আমার দরকার। তাহলে আমরা ছোট দেশ হিসাবে আমাদের বড় প্রতিবেশী দেশের কাছে তো আমরা অসহায়, কারণ এইসব কুযুক্তি তো আমাদের উপরও আরোপ হতে পারে। তাহলে আমাদের রাজনৈতিক পরিসরে কিন্তু এসব নিয়ে কোনো আলোচনা নেই। আছে হয় সংস্কার, না হয় নির্বাচন। এটাকে আমরা মনে করি যে একটা নতুন রাজনৈতিক দলের পক্ষে এই বক্তব্য, এটাই আমাদের ভিন্নতা হতে পারে, এই পয়েন্টে আমি বলছি। আর আপনি যে বললেন না এত দল কেন, আমাদের এত পত্রিকা কেন, দৈনিক পত্রিকা, হাজার হাজার দৈনিক পত্রিকা, কেউ পত্রিকা বের করে যে উনি বঙ্গভবন হিসাবে, সম্পাদক হিসাবে দাওয়াত পাওয়া অথবা সচিবালয়ে ঢোকার জন্য। রাজনৈতিক দলের নেতাও আছেন যারা এই বঙ্গভবনের দাওয়াত পাওয়া, সচিবালয়ে ঢোকার জন্য তারা রাজনৈতিক দল গঠন করেন। কাজ নেই, কিচ্ছু নেই, শুধু রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলিতে চেহারা দেয়। আপনার এরকম না তাহলে? আমরা বলেছি আমরা এই বি টিম সি টিমের পার্টি না, আমরা পুরো ফার্স্ট ডিভিশনে আমরা খেলার পার্টি, এটাই হচ্ছে আমাদের। ঠিক আছে, একজন দর্শক আছে, আমরা ফোনটা নিয়ে তারপরে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। ভাই, আমার নাম সালাউদ্দিন, যশোর। সালাউদ্দিন সাহেব বলেন। আমার আজিজ ভাইয়ের কাছে প্রশ্ন এবং শওকত ভাইয়ের কাছে প্রশ্ন, আমার দুইজনের কাছে প্রশ্ন, যে জামাত ইসলাম যে এখন যে এত দল, বিরোধী দল হতে চাই, এত দৈন্য দশা কেন? এখন তারা সারা বাংলাদেশ থেকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, এইসব জোগাড় করে তারা কি করবে? এইসব নিয়ে কি সিট টিট সব দিয়ে করবে? কি করতে চান তারা? ধন্যবাদ। এইটা তো প্রশ্ন। এটা ভোট বাড়ানোর জন্য। তারপরে তারা রেজিমেন্টেড পার্টি, সেটা এই রেজিমেন্টেড না থাকে, সব দলের সব ধর্মের লোকের জামাতের থাকার স্কোপ আছে, মেম্বার হওয়ার সুযোগ আছে, এটাও প্রমাণ করার জন্যে। তো যেমন জামাত ইসলাম এর বাইরেও বলে না, মেয়েরা সব যে কোনো পোশাক পরতে পারবে, সবই ছাড় দিচ্ছে তারা, লিবারেল। তারপরে ধরেন লন্ডনে গেল জামাতের প্রতিনিধি বেগম খালেদা জিয়া তারেক রহমানের সাথে দেখা করলো, এসে বললো আমরা রোজার আগে নির্বাচন দিতে হবে, এক কথা বললো। পরেই আবার চেঞ্জ করে বললো যে না, মৌলিক সংস্কার করে সময়ের ভিতরে দিতে হবে। পরে এখন তো এসে বলতেছে যে আবার স্থানীয় সরকার আগে দিতে হবে, সংস্কার করতে হবে। ছাত্ররা যেমন বলে তারাও তেমন বলতেছে, একই কথা। হ্যাঁ, তো এই জন্যে ওনাদের কিন্তু এখনো আমার মনে হয় যে তারা যে ইলেকশনে জেতার যে টার্গেট প্রথম দিকে করেছিল, এখন মনে হয় যে তারা সেই জায়গা নাই। যেমন ধরেন যত লোক মিটিংয়ে আসে ততগুলো ভোটার। হ্যাঁ, এই জন্য আমি বলি যে, আমি নিজেও বলি, জামাত খেলে ভালো কিন্তু গোল করতে পারে না, কারণ ভোটার আর সমর্থক এক। হ্যাঁ, আর ঢাকা শহরে মিটিং ডাকলে বিরাট গ্যাদারিং, কারণ সব লোক সমর্থকই চলে যায়। কোন দলের কি ভোট বাড়ছে আপনার কাছে মনে হয় এখন যে পরিস্থিতি? কোন দলের প্রতি কি মানুষের সমর্থন হেলছে ধীরে? না, আসলে আমাদের দেশে যেটা মনে হয়, বড় দলগুলো বলেন, এই যে আওয়ামী লীগের ধরেন মূল নেতৃত্ব সব পালিয়ে গেছে, তারপরে আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগের সমর্থক একজনও কমেছে। হয়তো নিষ্ক্রিয় আছে, চুপচাপ আছে, বিপদ অ্যাভয়েড করার জন্যে। বিএনপি 17 বছর 111 সহ 17 বছর আপনার নানান রকম নির্যাতন, গুম খুন, অনেক কিছু, আয়নাঘর সবই হয়েছে, কিন্তু সমর্থক কিন্তু একটাও পার্টি বদলায় নেই, তারা আছে। ঠিক জামাতেরও তাই, জামাতেরও তো অনেক ফাঁসি হইলো, অনেক কিছু হইলো, জামাত তো বড় হয়েছে, কিছু কমে নাই তো। তো সুতরাং আমাদের দেশে বড় দলগুলো কমে না, আর ছোট দলগুলো বাড়ে না, এই হলো রাজনীতি। ছোট দলগুলোতে সম্ভাবনা দেখে না, বড় দলগুলোকে সম্ভাবনা দেখেই বলেই সমর্থকরা ওখানে আটকায় থাকে। তো এই জন্য আমি বলি যে এখন যেটা আছে সমর্থক তাতে আমার মনে হয় স্ট্যাটাস কো আছে, মানে কেউ বাড়েও না, কেউ কমে। আচ্ছা, একজন দর্শক আছেন, ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমার নাম রবিউল গনি, আমি দিনাজপুর থেকে বলছিলাম। জি রবিউল সাহেব বলেন।
আমার প্রশ্নটি হচ্ছে বিএনপির মতো একটা বৃহৎ সংগঠন তাদের সমমনা দলগুলো নিয়ে বাংলাদেশে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য যদি আন্দোলন ডাকে, হরতাল ডাকে, অবরোধ ডাকে বা অন্য কোনো আন্দোলন ডাকে, সেই আন্দোলনে তো আমাদের বিশ্বাস যে যেহেতু এই সরকারের উপরে ক্ষিপ্ত আছে আওয়ামী প্রেতাত্মারা, তারা তো দেশ ছেড়ে পালায়নি, তাদের 30-35% ভোটার তো বাংলাদেশে আছে, তারা সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে কিনা, আর ঝাঁপিয়ে পড়লে দেশে অরাজকতা সৃষ্টি হলে সেখানে সামরিক শাসন জারির সম্ভাবনা আছে কিনা। আপনার প্রশ্ন বুঝতে আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি নিশ্চয়ই। আমরা যদি বিএনপির কোনো নেতা থাকলে হয়তো নিশ্চয়ই উত্তরটা দিতে পারতেন ভালো। আমি একটু এই প্রশ্নের সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই যে আপনার কাছে কি মনে হচ্ছে যে অনেকেই বলছেন যে রাজনীতি একটা পুরনো ধারা এবং একটা নতুন ধারা তৈরি হচ্ছে এবং এই দুই ধারার মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা চলে গেছে, আপনার কাছে কি এটা মনে হচ্ছে? আমার কাছেও তাই মনে হচ্ছে। পুরনো যে ধারা, সেই ধারাটা যেমন সংস্কারের প্রস্তাবগুলোর ব্যাপারে কেমন যেন তারা একটা মানে আমি একটা দোটানায় পড়েছে, যে বলছে যে না ঠিক আছে এগুলি মানি, কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো যাবে না। কিন্তু প্রধানমন্ত্রীর অপরিসীম ক্ষমতাই কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, বা বিচার বিভাগকে মানে নির্বাচিত সংসদ তার স্বাধীনতা ঠিক করে দেবে। এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয়েছে যে পুরনো দলগুলো কিন্তু প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে যেতে চাচ্ছে না, কিন্তু নতুন দলগুলো বা যারা গণঅভ্যুত্থানে সফল নেতৃত্ব দিয়েছে তারা চাইছে যে এই রাষ্ট্রীয় বন্দোবস্তের একটা নতুনত্ব চাইছে, এবং এই নতুনত্বের মধ্যে এমন একটা সরকার পরিচালিত হবে যেখানে কোনো অনিয়ম থাকবে না বা কারো একক সিদ্ধান্তে দেশ চলবে না, এই ধারায় নিতে চাচ্ছে। অতএব একটা সাংঘর্ষিক অবস্থান আছে, এবং এটা আমার মনে হয় সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা যে ঐকমত্য কমিশনের সঙ্গে হচ্ছে, এটা আগামী মে মাসের মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে। কারণ একদল পুরো সংস্কারের পক্ষে আন্দোলনে নামতে চাইছে, আরেক দল হুমকি দিচ্ছে যে যার সংস্কার না করলে ন্যূনতম সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। আমার মনে হয় যদি প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন দেওয়া হয় তাহলে আরও গণ অভ্যুত্থান হবে, আরও গণ অভ্যুত্থানের আশঙ্কা আছে আমি মনে করি। এটা কোনো এখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে নয়, এই গণ অভ্যুত্থান হবে পরস্পরের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের হওয়ার একটা আশঙ্কা আছে। তো এটা আর যেই প্রশ্নটা তিনি করেছেন যে বিএনপি মানে হরতাল ডেকে আন্দোলন করবে, আমার কাছে মনে হয়েছে যে বিএনপি যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ আলোচনায় থেকে বেরিয়ে এলো, হয়তো আলোচনাটা খুব একটা মানে বিএনপির মন মতো হয়নি বা সন্তোষজনক বলেনি। এরপরে থেকে আন্দোলনে যাবার কথা বলেছে, আবার পরের দিন আরেক স্থায়ী কমিটির সদস্য বললেন যে না, বিএনপি সমর্থিত সরকার, আমরা কার বিরুদ্ধে আন্দোলন করবি কথা বলেছেন। আন্দোলনে যাওয়াটা কিন্তু এখন কোনো দলের পক্ষে আমি মনে করি যে এটা কোনো সমীচীন কাজ হবে না, কারণ এটা মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। তো সেই কারণে আপনি যে প্রশ্নটা আগে করেছিলেন তাদের কি সমর্থন কমছে না বাড়ছে, এখন বিএনপির কর্মকাণ্ডের কারণে সমর্থন কমতে পারে, জামাতের অতি কর্মকাণ্ড, অতি মানে উদারি মনোভাব দেখে অনেকে ভাবছেন এটা কি জামাত ইসলামী এরকম বলছেন, অন্য কোনো দল বলছে। মূলত যেটা হচ্ছে যে বিএনপির ব্যাপারে মানুষের একটা সিম্প্যাথি আছে, কারণ 15 বছরে অনেক নির্যাতিত হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খেটেছে, একটা ধরনের সিম্প্যাথি আছে। কিন্তু সমর্থনের দিক থেকে আমি বলবো যে সমর্থনের মধ্যে কিন্তু সমর্থন অনেকটা স্তিমিত হয়ে আসার একটা আশঙ্কা আছে, এবং সেটা যদি প্রলং করে দিস গভর্নমেন্ট তাহলে এটা অন্য রূপ নিতেও পারে, এটা আমার কাছে মনে হয়। আর কোনো ধরনের অরাজক অবস্থা তৈরি হলে সামরিক শাসনের কথা যেটা প্রশ্নকর্তা বললেন, আমি মনে করি না যে এখানে সামরিক শাসনের কোনো সুযোগ আছে। বাট সেনাবাহিনীর যেহেতু এই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর একটা বড় ভূমিকা ছিল, এবং ভূমিকাটা এমন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই ঘোষণাটা সেনাপ্রধানকে দিতে হয়েছে, তার মুখ থেকে মানুষ বিশ্বাস করেছে যে আসলেই শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এবং তার ডাকে তার দপ্তরের সকল পলিটিক্যাল পার্টির লিডাররা দৌড়ে গেছেন। তো সেই জায়গায় এই সেনাবাহিনী কিন্তু আগে অন্য ধরনের সময় সেনাবাহিনী নয়, অতএব তার প্রতি আমার মনে হয় যে আস্থা রেখেই কাজ করা উচিত, এবং সেনাবাহিনীও এই কাজে কখনো যাবে না। তবে সেনাবাহিনী সমর্থিত সরকার এটা বলা হয় না, কিন্তু আসলে সেনাবাহিনী সমর্থিত। কিন্তু সেনাবাহিনী সমর্থিত যদি 2-11, 3-11 এরকম সম্ভাবনা বাংলাদেশে যে একবার হয়েছে, এটার যে একদম মানে ঘটবে না এটা কে বলতে পারে, এটাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারবে না। মেজাজ আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে নতুন 8 মাসে যদি বলি যে 24টি নতুন দল হয়েছে, এনসিপি এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত এবং আমি যদি প্রভাবশালী যদি বলি, এখন পর্যন্ত যে দলগুলো হলো, নতুন দলগুলো এসছে, মানে
মানুষের প্রত্যাশাটা কতটা পূরণ করতে পেরেছে বলে আপনার মনে হয়, বা আপনার প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে? না, আমি তো নতুন দলগুলো যেগুলো হয়ে গেছে, ধরেন এখন যদি জাতীয় সরকার টরকার হয় তাহলে তাদের সম্ভাবনার দ্বার খুলতেও পারে 2-4 জনে প্রমিনেন্ট, যেমন শওকত মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যান ছিল, তিনি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল, তারা পিক আপ করতেও পারে। ইলিয়াস কাঞ্চল হইতেও পারে, তার পার্টির 2 জন তো আছে অন্তত। জাতীয় সরকার, এই জাতীয় সরকারের দিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা দল করে যাই, সেটা ভিন্ন পরিষ্কার কথা। আমি ভিন্ন কথা, কিন্তু অন্য যে পার্টি আছে কারো তো চিনতেছি না। এই যে 24টা দলের 23 জন আর কোন দলের তো কারো চিনতেছি না। এনসিপির তো অনেক কার্যক্রম আছে। এনসিপি অলরেডি কেমোথেরাপি হয়ে গেছে, এটার কোনো সম্ভাবনা নাই। এটা তারা যত অনাচারে ঢুকছে এবং দুর্নীতি এবং অপকর্মে ঢুকে গেছে, পুরানো নতুন বন্দোবস্ত না, তারা পুরান বন্দোবস্ততে সব খায় ফেলছে। হ্যাঁ, সুতরাং তাদের আর কোনো সম্ভাবনা নাই। আর যেটা বলা হয় তরুণ কারা, আমার ফ্যামিলিতে 80 জন সদস্য, এর ভিতরে 40 জন আছে তরুণ। আমার কথার বাইরে একটা যাবে? একটাও যাবে না। সুতরাং তরুণ মানে সব বাপ মা এই সংস্কৃতি বাংলাদেশে ডেভেলপ করে নাই, যে ফ্যামিলির গার্জেনতে বাইপাস করে কয়টা বেয়ারা ছেলে কয়টা আছে সমাজে, ওইটা এখনো দাঁড়ায় নাই। সুতরাং আমি নতুনদের সম্ভাবনা আসলে কবি দেখি। সৌভাগ্য হোক দুর্ভাগ্যই বলেন, ওই পুরাতন যে সংগঠনগুলি আছে তাদেরকে ধরেই হয়তো কারা কেউ কোনো সুবিধা নিতে পারে, অথবা ইউনুস সাহেব যেমন দোলাচলে ভুগতেছে, সে যদি কিছু করে ফেলায় তার পিছিয়ে যাইতে পারে। এই আমি দেখতেছি, আমি নতুন কোনো বন্দোবস্ত দেখতে পাচ্ছেন না। শওকত মাহমুদ, আপনারা যখন রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত নিলেন, তার দল ঘোষণার আগে কি আপনি মাঠ পর্যায়ে কাজ করেছেন কিংবা কোনো জরিপ চালিয়েছেন? আমরা 2 বছর ধরে কাজ করেছি, জরিপ চালিয়েছি, মানুষের মতামত নিয়েছি এবং বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক কর্মী আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের সঙ্গে কথা বলি কিন্তু আমরা দলটি করে আমরা অনেকদিন অপেক্ষা করেছি এবং যারা নতুন দল কিছু আত্মপ্রকাশ করেছে তাদের সঙ্গে আলাপ করেছে যে আমরা এক হয়ে কিছু করতে পারি কিনা। কিন্তু ওই মনে হয়েছে যে এক নেতার দল এরকম মেন্টালিটির কিছু দল আমরা দেখেছি, সেই জন্য আমরা এখান থেকে সরে এসে একটা যৌথ নেতৃত্বের দল গঠন করেছি। আমরা কোনো ইমিডিয়েট গেইনের জন্যে যে একটা সরকারের মধ্যে যদি একটা পরিবর্তন হয়, জাতীয় সরকার হয়, সেটার মধ্যে যাওয়ার জন্য দল গঠন করিনি, বা বাংলাদেশের নতুন রাজনৈতিক দল হলে যেটা মনে করা হয় যে সরকারি কিছু সংস্থার প্রণোদনায়, উৎসাহে বা অর্থানুকূল্যে এরকম হয়েছে, এটাও বাংলাদেশে এখন সেই পরিস্থিতিও নেই। সেই কারণে এনসিপিকে বাইরে যেতে হয়েছে তাদের রিসোর্সের জন্য। তো আমি মনে করি যে এটা আমরা একটা লং টার্ম পলিটিক্সের জন্য আমরা এসেছি। এখন প্রবলেম হয়েছে যে এই ছোট দলগুলো যেহেতু বড় দলগুলোর কথা বলতে পারে না, এখন আমরা অনেকেও এর বাইরেও যারা কথা বলতে চাই তারাও আমরা এই ছোট দলগুলোকে এনকারেজ করতে পারি না, যাতে বড় দলগুলো আবার মাইন্ড করে বসে, সেটাও একটা সমস্যা আছে মানসিকতা। তো তারপর আমি বলবো সবাই দাঁড়াবে না, কিছু কিছু দাঁড়াবে, এবং এনসিপি সম্পর্কে বা তরুণদের সম্পর্কে যে যাই বলুক না কেন, আমি মনে করি যে এই গণ অভ্যুত্থানের আবেগটি থাকবে এবং এই তরুণদের একটা বড় অংশ, রাজনৈতিক সচেতন অংশ, তারা দীর্ঘদিন বাংলাদেশের পলিটিক্সে থাকবে। সেই জায়গাতেই কিন্তু এদের একটা সম্ভাবনা আছে আমি মনে করি। আচ্ছা, বড় দল কথা বলছে, বড় দলগুলো কি আপনাদের যে নতুন দলগুলো আসছে তাদের একটু বিরক্ত বা অস্বস্তিতে আছে আপনার, বা কেন আছে বলে আপনার মনে হয়? না, এটা এক ধরনেরই হচ্ছে যে মানে আমাদের এখানে মানে বর্গা বেড়ে যাচ্ছে, আর কি বর্গাধার বেড়ে গেলে যা হয় আর কি, আমার মাঠে কাকে আমি এই কয়জনকেই ধান বর্গা ভাগ দেবো, আরও বেশি ভাগ হয়ে যাচ্ছে, এরকম তারা মনে করতে পারেন। আর বড় দলগুলোর জন্য এগুলো এক ধরনের উৎপাত, কারণ দেখা যাচ্ছে যে মঞ্চে বসতে গেলে এত লোককে সামনে বসাতে হয় যে এটাও তাদের জন্য অস্বস্তি। তারপর আমি মনে করি যে এটা বড় দলগুলোকে এটা সহজভাবে নেওয়া উচিত, বাংলাদেশের নতুন রাজনৈতিক দল নেওয়া, যারা সত্যিকার অর্থে রাজনীতি করে গণতন্ত্র এবং আইনের শাসনকে নিশ্চিত করার জন্য কাজ করবে এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণায় যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে সেই লক্ষ্য পূরণে কাজ করবে। তাদেরকে তাদের ওয়েলকাম করা উচিত, শুভেচ্ছা জানানো উচিত এবং তাদের সঙ্গে একসঙ্গে কাজ করা উচিত। কারণ বাংলাদেশে এখন যেই পরিস্থিতি এবং আন্তর্জাতিকভাবে যে পরিস্থিতি, এখানে যদি মানে কাগজে জাতীয় ঐক্যের বদলে আপনি প্রকৃত জাতীয় ঐক্য করতে চান, তাহলে কাউকেই আপনি দূরে ঠেলে রাখতে পারবেন না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আচ্ছা, আপনার কাছে অবশ্যই সময় আছে একটু, আমি একটু জানতে চাই যে এতগুলো রাজনৈতিক দল আসছে এবং আমরা জাতীয় ঐক্যের কথা বলছি, সব কিছু মিলে এই কতটা আসলে এই এতগুলো দল আসার কারণে বা হওয়ার কারণে জাতীয় ঐক্যটা কি মজবুত হবে, নাকি আসলে ঐক্য তৈরি করা কঠিন হবে আপনার? না, ঐক্য তৈরি করা আরও সমস্যা হবে। কারণ যে দলগুলো নতুন হয়েছে এর অধিকাংশ দলই কিন্তু নিজস্ব এজেন্ডা আছে। এরা এদেরকে ধরেন বিএনপি একটা, জামাত একটা বা ইসলামিক দলগুলো মিলে
ইসলামিক দলগুলো এই নূতন যে দলগুলো হয়েছে তাদের সাথে কিন্তু রাজনৈতিক মতাদর্শেরও পার্থক্য আমি যা মনে হচ্ছে। হ্যাঁ, আর বিএনপিতে অলরেডি বাম সব দলগুলি আছে, একটা জোটের মতো আছে, কিন্তু আনঅফিসিয়াল জোটের মতো আছে। আমার মনে হয় যে নতুন দল কোনো দলকে তারা আর এন্টারটেইন করবে আমার কাছে মনে হয় না। এটাতে বরংশ সমস্যাই বাড়বে, রাজনীতিতে সমস্যা কমবে বলে আমার কাছে মনে হয় না, মানে রাজনৈতিক উৎপাত বাড়বে। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়। জি, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করলাম, আমরা আলোচনা করেছি, নিশ্চয়ই উপসংহার আপনারা টানবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।